হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী, লিখেছেন তাসনিয়া হোসেন। বীর, বাইরের রাস্তার একটা মেয়ের জন্য তুমি আমার সাথে এই ব্যবহার করছো। ঈশার সম্পর্কে এসব কথা যেন বীরের রাগের মাত্রা আরও বাড়ছে। চুপ, একদম চুপ। আর একবারও এরকম কোনো কথা শুনলে তোমার শেষ দেখে ছাড়বো আমি ক্যাটেলিনা। ক্যাটেলিনা ভয় পেয়ে কেঁপে উঠল। ঠোঁট শক্ত হয়ে বলে, তোমার বাবা যেমন তোমার মাকে রক্ষিতা বানিয়ে রেখেছিল, তুমিও কি সেই পথেই চলছো? এই মেয়েকেও কি তোমার মায়ের মতো? কথা শেষ করতে পারে না লিনা, তার আগে বীর একটা গ্লাস তুলে ছুঁড়ে মারে। ঠিক ক্যাটেলিনার মাথার পাশে গিয়ে আছড়ে পড়ে গ্লাসটা। লিনা আহ করে উঠলে ব্যথায় গলগলিয়ে রক্ত পড়তে শুরু করে। ইসাবেলা দৌড়ে যায় তার মায়ের কাছে। বীর সামনে এসে দাঁড়ায়, চোখ দুটো লাল হয়ে উঠেছে, শিরা ফুলে উঠেছে। রাগে রি রি করে বলে, আমার মায়ের নাম মুখে আনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ভুলে যাব সব সম্পর্ক, কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। আর এই মেয়ে যাকে বলেছেন, সে কোনো রাস্তার মেয়ে না, তাকে আমি বিয়ে করেছি। হ্যাঁ, বিয়ে করেছি। রাজবীর আলভারেজের ঘরে ঢোকার সাধ্য আজ পর্যন্ত কারো হয়নি, ওর আছে। এজন্যই সে আমার ঘরে ছিল, কারণ ও আমার ওয়াইফ। ড্রয়িং রুমে যেন বোমা পড়ল। ক্যাটেলিনা, নিকো, এনরিকো, ইসাবেলা হাঁ করে তাকিয়ে আছে। ক্যাটেলিনার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। সে তো প্ল্যান করেছিল নিজের ভাইয়ের মেয়েকে বীরের সাথে বিয়ে দিয়ে সমস্ত ক্ষমতা নিজের হাতে নেবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। বীর ডিয়েগোকে ইশারা করে সেদিনে ঈশার সাইন করা কাগজটা আনতে। যেদিন ঈশাকে কিডন্যাপ করে এনেছিল, সেই দিন ঈশাকে দিয়ে সাইন করিয়েছিল। ওটা ছিল রেজিস্ট্রি পেপার। ডিয়েগোর সামনে এগিয়ে এসে একটা মোটা খামে ভরা কাগজ বের করে, রেজিস্ট্রির কাগজ। ডিয়েগো সেটা ক্যাটলিনার সামনে রাখলো। সবাই তাকিয়ে দেখে সেখানে স্পষ্ট করে ঈশা রহমানের নাম লেখা, স্বাক্ষর করা রাজবীর আলভারেজের স্ত্রী হিসেবে। ক্যাটলিনা হতবাক। নিকো এখনো বিশ্বাস করতে পারছে না। ক্যাটলিনা নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলে ওঠে, একটা কাগজে সাইন করাকে বিয়ে বলে না। বিয়ের অনেক রীতিনীতি আছে। ওই মেয়ের সম্মতি ছিল না বিয়েতে, জোর করে সাইন করেছিল। একজন মুসলিম মেয়ে যে নামাজ রোজা কোরআন নিয়ে থাকে, সে তোমাকে এভাবেই মেনে নেবে? ও তোমাকে কোনো দিনও মেনে নেবে না। এসব ছেলে খেলা বাদ দাও, ওকে ওর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। একটা অসহায় অবলা মেয়ের জীবন এভাবে নষ্ট করো না বীর। দিন দিন নরপশুতে রূপান্তরিত হচ্ছ তুমি। বীর দাঁত কিটমিট করে হেসে ওঠে, একটা ভয়ানক ঠান্ডা হাসি, যেটা শুনে শরীরের লোম খাড়া হয়ে যায়। আমি কারোর সম্মতির অপেক্ষা করি না ক্যাটালিনা। রাজবীর আলভারেজ যা চায় তা ছিনিয়ে নেয়, সেটা যেভাবে হোক না কেন। যে জিনিসে আমার চোখ পড়েছে সেইটা আমার। আর বাকি বিয়ের যে রীতি বাকি আছে সেটা আজই শেষ করব, আজ রাতে, এখনই। বীর রাগে ফেটে পড়েছে। সে ডিয়েগোকে আদেশ দেয়, সব ব্যবস্থা করো, 1 ঘন্টার মধ্যে কাজে এখানে চাই আমার। ডিয়েগো কোনো প্রশ্ন করে না, বেরিয়ে যায়। রাত তখন গভীর। মেক্সিকোর নিশুতি রাত যেন থমথম করছে, আকাশে বিজলির রেখা ঝলসে যাচ্ছে। বীর নিজের সিংহাসনের মতো চেয়ারটিতে বসে পড়ে, চোখে ভয়াবহ এক দৃঢ়তা। ক্যাটারিনা দূর থেকে ভয়ের চোখে দেখছে তাকে। সে কখনো ভেবেও দেখেনি রাজবীর এতটা ভয়ঙ্কর আচরণ করতে পারে তার সাথে। নিকো হতভম্ব, কিন্তু সে জানে আজ বীরের বিরুদ্ধে কথা বলার মানে নিজের কবর খোঁড়া। তাই সে কেবল নীরবে মাথা নিচু করে সব মেনে নেয়। আর বীরের খুশিতেই সে খুশি, এখন যাই করুক না কেন। কিন্তু বীরকে এই মেয়ের অতি দুর্বল হতে দেওয়া যাবে না। তাদের এই রাজ্যের দুর্বলতা চলে না, সব সময় সাহসিকতার সাথে চলতে হয়, বীরের মতো করে চলতে হয়। আর বীরই তাদের পথপ্রদর্শক। বীর বদলে গেলে চলবে না, কিন্তু বীরের খুশির জন্য নিকো সব কিছু করতে পারবে, নিজের জীবনটাও হাসি মুখে দিতে পারবে। ঈশার কাছে খবর গেছে বীরের আসার। ঈশা বীরের আগমনের খবর পেয়ে কাঁপতে কাঁপতে বিছানার কোণে সেটে আছে। তার গলা শুকিয়ে কাঠ, তার হাত পা কাঁপছে। মনে হচ্ছে সেদিনকের ঘটনা। এখন কি হবে তার? কিভাবে বাঁচাবে নিজেকে? হঠাৎ দরজা খোলার আওয়াজ হয়। ঈশার আত্মা কেঁপে উঠে ভয়ে। ভিতরে ঢুকে এলো নিকো। ঈশা আরও বেশি ভয় পেয়ে যায় নিকোকে দেখে।
সাফার কথা মনে পড়ে যায় তার। নিকো মিষ্টি হেসে বলে, হেই লিটল প্রিন্সেস, কেমন আছো তুমি? ঈশা নিজেকে আরো গুটিয়ে নেয়। আরে আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, একটু গল্প করতে এসেছিলাম মাত্র, বলে নিকো ঈশার পাশে বসে। ঈশার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। তার মাথায় অদ্ভুত সব চিন্তা আসছে। দাঁড়িয়ে যায় সে। নিকো একটা ট্যাব ঈশার দিকে এগিয়ে ধরে বলে, দেখো তোমার বড় ভাইয়ের ফুটফুটে ছেলে সদ্য হয়েছে, কি সুন্দর দেখতে। ঈশা কাপা হাতে ট্যাব নেয়, স্পর্শ করে ছবিতে। ফুটফুটে একটা নবজাতক শিশু, চোখে নিষ্পাপ হাসি। হঠাৎ নিকো হেসে বলে, সুন্দর না? আমি ভাবছি ওকে তোমার বোনের কাছে পাঠিয়ে দিব। তোমার বোনের হয়তো বা খুব লোনলি ফিল হচ্ছে, একা একা কি আর ভালো লাগে বলো? বাচ্চাটাকে ওর কাছে পাঠিয়ে দিলে ভালো হবে না? ঈশা আটকে ওঠে নিকোর কথা শুনে। ঈশার হাত থেকে ট্যাপ পড়ে যায়। তার চোখে ভয় আর শোকে টলমল করছে। কাপা কাপা গলায় কিছু বলতে যাবে, নিকো নিষ্ঠুর হাসি দিয়ে বলে, কি হলো, ভয় পেয়েছ? চিন্তা করো না, যদি তুমি ভদ্রভাবে আমার কথা শোনো বাচ্চাটা ঠিক থাকবে, কিচ্ছু করবো না ওর। তোমার ফ্যামিলিও ভালো থাকবে। ঈশা বাকরুদ্ধ, তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আবার কি কথা তাকে মানতে হবে? তার সাথে কি আরও নির্মম কিছু হতে চলেছে? ঈশাকে জব্দ করতে নিকো ফোন লাগায় ডিয়েগোর ঠিক করা কাজের লোককে, যার কোলে জায়ান ছিল। ট্যাবে স্পষ্ট সব দেখা যাচ্ছে। মেয়েটি এদিক সেদিক তাকিয়ে ফোন রিসিভ করে। হ্যালো স্যার। নিকো ফোনটা লাউড স্পিকারে দেয়। ঈশা ট্যাবের দিকে তাকিয়ে আছে। শোনো, তুমি একটা কাজ করবা, এই বাচ্চাটা। ঈশা কাঁদতে কাঁদতে নিকোর পায়ে পড়ে যায়। প্লিজ প্লিজ, একটা নিষ্পাপ শিশুর ক্ষতি করবেন না। যা বলবেন করব, প্লিজ যা বলবেন আমি ঠিক তাই করব, কোনো নড়চড় হবে না কথার। দয়া করুন, প্লিজ দয়া করুন, এরকম করবেন না, একটা মায়ের কোল খালি করবেন না। নিকো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে করব না, কিন্তু তোমাকে এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি ভীরকে বিয়ে করবে, এখানে কোনো না বলার সুযোগ নেই। যদি না বলো তাহলে আমার একটা ফোন কল আর তোমার ভাইয়ের ছেলে খতম। ঈশার মাথা ঝিমঝিম করে ওঠে। সে কিছুই শুনতে পাচ্ছে না স্পষ্টভাবে, শুধু বুঝতে পারছে নিজের ইজ্জত, জীবন সব কিছু আজ হারানোর পথে। ঈশাকে চুপ থাকতে দেখে নিকো ফোন হাতে নেয় আবার। ঈশা কান্না ভেজা গলায় বলে, আমি রাজি। নিকো মুচকি হাসে, গুড গার্ল। নিকো মারিয়া এলেনাকে ইশারা করে, ওকে রেডি করো। বলে নিকো বেরিয়ে যায়। গার্ডরা আগে থেকে সব কিছু ডালা নিয়ে প্রস্তুত। বীরের নির্দেশ মানেই এটা হবেই, এটা হতে হবে। এখন যা কিছু হয়ে যাক না কেন, ঈশার জন্য সব কিছু প্রস্তুত করা হয়। মারিয়া এলেনা ও লুসিয়া এসে ঈশাকে তুলে ফ্লোর থেকে। ঈশার ভেঙে পড়া বিধ্বস্ত শরীরটাকে টেনে নিয়ে বসায় রাজকীয় ড্রেসিং টেবিলের সামনে। ঈশার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত, কিন্তু এতে কোনো গার্ডদের কিছু যায় আসে না। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। প্রথমে ওর মুখ ধুয়ে দিল ঠান্ডা গোলাপ জল দিয়ে। হালকা মেকআপ করে দেওয়া হয় ঈশাকে। চোখে হালকা কাজল, ফ্যাকাশে ঠোঁটগুলোতে হালকা গোলাপি লিপ গ্লস। সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে, তা মেকআপের আড়ালে ঢাকা হচ্ছে। ঘরটা নরম সোনালি আলোয় ভরা। মারিয়া এলেনা গিয়ে ডালা থেকে গাউনটা নিয়ে ধীরে এসে ঈশার সামনে দাঁড়ায়। মারিয়ার কণ্ঠ নরম, আজ আপনি কেবল কোনো সাধারণ মেয়ে নন, আজ আপনি হবেন এই রাজ্যের রানী, মহারানী, আমাদের বসের রানী। ঈশার দৃষ্টি অদূরে, যেন কিছুই স্পষ্ট দেখছে না, সব কিছু ঝাপসা। তার কারো কথার কোনো ধ্যান নেই। এই কয়েকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সে গুমড়ে গুমড়ে মরেছে এই দিনের ভয়ে। যখন এই লোকটা আসবে তখন কি হবে? আজকে সেই দিন এসে গেছে। ঈশা নিজের ভেতর শক্তি খুঁজে নেই, তার যে করার কিছুই নেই। কি করবে সে? তার চোখের সামনে ওই ছোট্ট মাসুম বাচ্চাটার চেহারাটা ভেসে উঠেছে। একটা সাদা গাউন আনা হয়, গলা অবধি বন্ধ, কোমরে ছোঁয়া ফিটিং আর নিচে ঢেউ খেলানো। ঈশা পরে আসে গাউনটা, তার শরীরের সাথে ভীষণ মানায় সাদা রং।
লম্বা চুলগুলো স্ট্রেট করে সেখানে একটা মাথা পাট্টি সেট করে দিয়েছে। এর ওপর লাল দুপাট্টা, নরম পাতলা জর্জেটের সোনালি বর্ডার দিয়ে সারা কিনারা মোড়া। দুপাট্টাটা মাথার উপর টেনে লাগানো হয়, ঠিক যেন মাথার একটা আগুনের মুকুট। ড্রয়িং রুমে এক ভয়ঙ্কর নীরবতা। চওড়া আর রাজকীয় ডিজাইনের সোফায় একেবারে মাঝে বসে আছে ভিড়। তার শরীরের ভাষায় কেমন এক তীব্র হিংস্রতা ফুটে আছে। চোখ দুটো লাল হয়ে আছে রাগে। তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে ভিড় অস্ত্রধারী বডিগার্ডরা। ড্রয়িং রুমের এক পাশে দাঁড়িয়ে আছে ক্যাটালিনা এসকালান্তে ও ইসাবেলা। ক্লান্ত অথচ আতঙ্কিত মুখ দুজনেই তাকিয়ে আছে সামনে ঘটে চলা এই নাটকের দিকে। ক্যাটালিনা এখনো বিশ্বাস করতে পারছে না কিছু। এক কোণে ছোট্ট একটা টেবিলের উপর রাখা পুরানো ধাঁচের এক মোটা কালো চামড়া খাতা খুলে বসে আছেন কাজী, গম্ভীর মুখে। তিনি মুসলিম রীতি অনুযায়ী বিয়ের কাজ সম্পন্ন করতে এসেছেন। বীর গম্ভীর মুখে বসা। মারিয়া এলেনাকে খবর পাঠানো হয়েছে দ্রুত আসার জন্য। ঠিক তখন দরজার সামনে দেখা যায় ধীর পায়ে দুজন মহিলা গার্ডের সাহায্যে এগিয়ে আসছে ইশায়া। ইশার গায়ে পরানো হয়েছে এক ভারী মেক্সিকো স্টাইলিশ আর আরবীয় ডিজাইনের মিশ্রিত একটা গাউন, দুধ সাদা লম্বা ঘাগরা স্টাইলের গাউন। মখমলের ওপর হাতে সূক্ষ্ম সোনালি জরির কাজ। গাউনের নিচের অংশে মেঝেতে লেপ্টে আছে যেন এক শুভ্র নদী তার সাথে বয়ে এসেছে। তার মাথা ঢাকা গাঢ় লাল রঙের এক নরম ও পাতলা দুপাট্টায়, যার চারপাশে সোনার জরির কারুকাজ। দুপাট্টা মাথার উপর এমনভাবে সেট করা যেন মুখ পর্যন্ত নেমে এসেছে। বীর একবার চোখ তুলে তাকালো ঈশার দিকে। তার ভিতরে থাকা আগুন তাকে দেখে আরো উন্মাদ হয়ে ওঠে। তার গালে কেঁপে উঠল মাংসপেশি। চোখ দুটোতে ঘনীভূত হলো এক পাগলামো মিশ্রিত মালিকানা। সে ধীরে ধীরে সোজা হয়ে বসে, যেন সামনের সৌন্দর্যটাকে পুরোপুরি গিলে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তার ভিতরে একটা অদম্য ক্রোধ আর অস্থিরতা জমে ওঠে। এই মেয়েটা তার। ঈশাকে প্রায় টেনে এনে বসানো হয় বীরের ঠিক সামনে। ঈশার পা যেন চলছিল না, প্রতিটা কদম ছিল তার জীবনের শেষ পথে হাঁটার মতো। তার সমস্ত শরীরের প্রতিটি কোষ জানত কি ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে সে। বসে পড়ার সময় তার ছোট্ট শরীরটা এতই কাঁপছিল যে মনে হচ্ছিল সে এখনই অজ্ঞান হয়ে পড়বে। তার বুকের ভেতর কান্নার ঢেউ জমে গেছে, দম আটকে আসছে। বাবা মার কথা মনে পড়ছে শুধু। চোখ থেকে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রু, কিন্তু শব্দ করার সাহস নেই। ওই দিনের সেই ঘটনা ওকে দিচ্ছে মনে। নিকো কাজীকে বিয়ে পড়ানোর জন্য তাড়া দেয়। কাজী বিয়ের কার্যক্রম শুরু করে। বীরকে কবুল বলতে বললে বীর কোনো দ্বিধা ছাড়াই সোজা বলে ওঠে কবুল। তার কণ্ঠে কোনো কোমলতা ছিল না, ছিল শুধু এক ধরনের হুকুমের ভয়াল রূপ। কাজী এবার ঈশার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ঈশা রহমান, আপনি কি রাজবীর আলভারেজ সাহেবকে কবুল করেছেন কি? ঈশা যেন পাথর হয়ে গেছে, শরীর জমে আছে ভয়ে। মুখ খুলতে চায়, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শুধু কান্নার দমক আর কাঁপুনির শব্দ চারপাশে ছড়িয়ে পড়েছে। কাজী একবার, দুইবার, তিনবার ডাকলেন, বিবি উত্তর দিন, কিন্তু ঈশা চুপ। পাশে থাকা মারিয়া এলেনা তাকে অনুরোধ করছে বারবার বলার জন্য। ঈশার এই চুপ থাকা বীর আর সহ্য করতে পারে না। সে 5 মিনিট পর্যন্ত চুপচাপ বসেছিল, দেখছিল ঈশার কর্মকাণ্ড। বীরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বীর মুহূর্তে কোমর থেকে পিস্তল বের করে। চোখের দৃষ্টি এতটাই হিংস্র যে তার সাহস হয়নি তাকে থামাতে। বিনা দ্বিধায় চারপাশে কাচের ঝাড়বাতি, ফুলদানি, মদ রাখার তাক, সব কিছুতে টার্গেট করে গুলি চালাতে শুরু করে। একটার পর একটা কাচের ঝলক ভেঙে পড়ছে মেঝেতে। চারদিকে কাচের ছড়াছড়ি। ঘরটা যেন কেঁপে উঠল ভয়ের কম্পনে। ঈশা চিৎকার দিয়ে ওঠে, চোখ বন্ধ করে মারিয়া এলেনার কোমর আঁকড়ে ধরে। এই লোকের হিংস্রতা সে নিতে পারে না। সে জানে না কিভাবে এই পিশাচকে স্বামী রূপে কবুল করবে। তার মন, শরীর, আত্মা সব ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে।
বীরের দৃষ্টি পাগলের মতো।